প্রিয় দর্শক, আজকে ১৬ই মার্চ, আর ওদিকে ২রা চৈত্র। ফাল্গুন চলে গেছে, চৈত্র বসন্ত চলছে। আজকের জন্য অনেকগুলো আমাদের সংবাদ হাতে আছে, আমাদের জাতীয় পত্রিকাগুলোর সঙ্গে আছে। তার থেকে যতটা পারি আমরা জানিয়ে দেবার চেষ্টা করব আজকের অবস্থান, আজকে বাংলাদেশ, সারা বিশ্ব এবং অন্যান্য খবরাখবর আমরা যা হাতে পেয়েছি। সবগুলো হার্ড পেপার আমাদের কাছে আছে, হার্ড কপিটা, অনলাইন কপিও আমাদের সঙ্গে আছে। সর্বশেষ সংবাদটি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। সবাই সঙ্গে আছেন তো? যারা নিয়মিত সঙ্গে থাকছেন তাদের শুভেচ্ছা, আর যারা নিয়মিত সঙ্গে থাকতে পারছেন না তাদেরও অভিনন্দন জানাই। নিশ্চয়ই অনলাইনে ইউটিউব থেকে এশিয়ান সংবাদ বিশ্লেষণ এটি সার্চ দিলেই আপনি সংবাদ বিশ্লেষণটি পেয়ে যাবেন। আমরা আপনার সঙ্গে আছি। চলুন আমাদের আজকের সংবাদের ভুবনে। দেশ রূপান্তর আমাদের শুরুর পত্রিকাটি। দেশ রূপান্তর একেবারে শুরুতে বড় লাল হেডলাইনে যেটি লিখল সেটি হচ্ছে সন্ধিক্ষণের সহায়তায় প্রস্তুত জাতিসংঘ। আমরা দেশ রূপান্তরের এই হেডলাইনটির নিচেই আমরা দেখছি একটি ছবি, জাতিসংঘের মহাসচিব। আমাদের ড্রপ হেডে বলা হচ্ছে যে যৌথ সংবাদ সম্মেলনে গুতেরেস, ড্রপ হেডে হলো রোহিঙ্গাদের জন্য বিশ্বকে আরও সহায়তার আহ্বান, বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারে মহাসচিবের উদ্বেগ। এটি বলেছেন তৌহিদ হোসেন। আমরা এই সংবাদটি আমরা আজকের প্রায় সকল পত্রিকায় দেখব যে এটি প্রধান সংবাদে পরিণত হয়েছে। সন্ধিক্ষণের সহায়তায় প্রস্তুত জাতিসংঘ, তার ঠিক পাশেই এক কলামে রয়েছে অপতথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আর এর ঠিক নিচে সংস্কার, নির্বাচন, গণতন্ত্রে প্রাধান্য, এই সংবাদটি আমরা দেখছি। এখানে বলা হচ্ছে যে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশনের বৈঠক ইতোমধ্যে হয়ে গেছে। সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের কথা বলছে বিএনপি। আর ডান পাশে একটা বড় হেডলাইন, তার সঙ্গে কিছু গ্রাফিক চিত্র দেয়া আছে। বলা হচ্ছে ২০ বিলিয়নের ফাঁদে আটকে রিজার্ভ। তো লোয়ার ফোল্ডে গেলে আমরা দেখতে পাচ্ছি ভূমিকম্পের শঙ্কায় কাগুজে প্রস্তুতি। ভূমিকম্প মানে যেটিকে আমরা কোনোভাবেই রোধ করতে পারবো না, প্রাকৃতিক এই ধ্বংসটি। ড্রপহেডে কী লেখা আছে জানেন? ঝুঁকিপূর্ণ ভবনের ৩৭% নতুন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একটি ঝুঁকিপূর্ণ ভবনও উদ্বেগজনক। ভূমিকম্পে কী পরিমাণ ধ্বংসযজ্ঞ হতে পারে প্রিয় দর্শক আপনারা জানেন। আমরা দেখেছি যে আমাদের ঢাকা মহানগরীতে যে ভবনগুলো, সেগুলো ভূমিকম্প হলে, তীব্র মাত্রার ভূমিকম্প হলে তার অবস্থান কি হবে আমরা কিন্তু মোটেই এ নিয়ে চিন্তা করছি না। ভূমিকম্প সহনশীল যে ইমারত তৈরি করবার কথা তা কতটা এগিয়েছে, এটি কিন্তু সাংঘাতিক ধ্বংসাত্মক একটি ব্যাপার হতে পারে। ইতোমধ্যে আমরা দেখেছি ভূমিকম্পের প্রথম কয়েকটি ছোট ছোট ধাপ পার হয়েছে, বড় একটি ভূমিকম্পের সংখ্যা কিন্তু আমাদের সামনে আসছে। আমরা কি তার জন্য প্রস্তুত? আমরা চেষ্টা করব ভূমিকম্প সহনশীল বিষয়টি নিয়ে আবারও কোনো আলোচনায় যেতে। ফ্ল্যাট কিনে টাকা দেননি টিউলিপ, তার নিচে হলো মাগুরার শিশুটির পরিবারকে পুনর্বাসন করবে সরকার। মাগুরার এই শিশুটির খবর আপনারা ইতোমধ্যেই জানেন। ধর্ষণ, নারী নিপীড়ন, ৭ জেলায় ধর্ষণ ও ধর্ষণ চেষ্টায় ৮ অভিযোগ। বরিশালে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে পিটুনিতে যুবক নিহত, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা। মাগুরার শিশুটির যে কথাটি, সেটির লিড নিউজে বলা হলো, মাগুরার ধর্ষণ ও নির্যাতনের শিকার হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায়
8 বছরের শিশুটির পরিবারকে আইনি সহায়তা এবং পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে সরকার। ধর্ষণের এই অব্যবস্থা, অপকর্ম থেকে আমাদের বের হতেই হবে এবং এটি এখন জাতীয় একটি সমস্যায় পরিণত হচ্ছে। নগরীর যে নারীর যে নিরাপত্তা রয়েছে নগরীতে গণপরিবহনের ক্ষেত্রে, সেটি নিয়ে একটি সংবাদ আছে। নারীর নিরাপত্তায় ঢাকার পরিবহনে হেল্প অ্যাপ, এটি জেনে রাখুন। নারীরা যখনই বাইরে চলছেন, গণপরিবহনে নারীদের নিরাপত্তায় এই সহায়তার জন্যে হেল্প নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপে দেওয়া নারীর প্রতি যে কোনো সহিংসতা ওই ঘটনার প্রাথমিক তথ্য হিসাবে গণ্য হবে। মানে পরিবহনের মধ্যে নারীরা যখন চলছেন, এটি একটি আশা জাগানিয়া সংবাদ। তখন তিনি যে কমপ্লেইনটি করবেন এই হেল্প অ্যাপে, সেটি কিন্তু এফআইআর হিসেবে বিবেচিত হবে। আপনি যখনই থানায় যাবেন, আপনার এই প্রথম অভিযোগটি প্রাথমিক অভিযোগ হিসেবে কিন্তু গৃহীত হবে। সুতরাং গণপরিবহনে নারীদের যে হেনস্থা করা, নির্যাতন, শ্লীলতাহানির অভিযোগ, এই সকল কিছু থেকে বের হওয়ার জন্যে এই অ্যাপটি আজকেই এই অ্যাপটির সম্পর্কে আপনি জেনে নিন। এটি ছিল আমাদের দেশ রূপান্তরের প্রথম কিছু কথা। আমরা অন্যান্য জাতীয় দৈনিকের দিকে যদি যাই, সময়ের আলো আমাদের সঙ্গে আছে। সময়ের আলো তার প্রথম হেডলাইনে বলল, বিএনপি ছাড়া বেশিরভাগ দল সংস্কার আগে চাইল। ঋণের পরবর্তী কিস্তি মিলবে কবে, এটি ডান পাশে। ঢাকা বেইজিং সম্পর্কে নতুন মাত্রা, চীনে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কি হবে এই যে বেইজিংয়ের যাত্রায়? পানি সমঝোতা নবায়নের সম্ভাবনা রয়েছে। আলোচনায় থাকবে ছাত্র জনতার অভ্যুত্থান, এ বিষয় দুটি থাকবে। চীনে যাচ্ছেন তাহলে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, তিনি যাচ্ছেন। এদিকে যেটি বলা হয়েছে যে বিএনপি ছাড়া বেশিরভাগ দল সংস্কার আগে চেয়েছে, গুতেরেসের সঙ্গে বিভিন্ন দলের বৈঠক। আমরা এটি কিন্তু দেখেছি যে গুতেরেসের সঙ্গে ডক্টর ইউনূস যে রোহিঙ্গা শিবিরে গিয়ে অন্তত 1 লক্ষ রোহিঙ্গার সঙ্গে ইফতার ভাগাভাগি করেছেন, এই দৃশ্যটি অত্যন্ত চমৎকার। গুতেরেস একটি পাঞ্জাবি পরে, মানে এই দেশের পোশাকে তিনি কিন্তু সারাদিন ঘুরেছেন। এটি একটি অন্যরকম ব্যাপার। আমরা ড্রফেডে কথাগুলো একটু দেখে নেই। জাতিসংঘের মহাসচিবকে টাইম ফ্রেম দিতে যাব কেন, এই কথাটি বলেন মির্জা ফখরুল ইসলাম, বিএনপির মহাসচিব। আমরা সংস্কার, সুষ্ঠু নির্বাচন ও জাতীয় ঐক্য নিয়ে কথা বলেছি। কথাটি গোলাম পরওয়ার, জামায়াতের সেক্রেটারি জেনারেল, তিনি বলেছেন সংস্কারবিহীন নির্বাচন কোনো কাজে আসবে না। নাহিদ ইসলাম, আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। বিএনপি ছাড়া বেশিরভাগ দল সংস্কার আগে চাইল। সংস্কারটা, সরকার বলছেন যে সংস্কারটা স্বল্পমেয়াদী হলে নির্বাচন এ বছর হতে পারে, সংস্কার দীর্ঘমেয়াদী হলে আগামী বছরের জুনের দিকে নির্বাচন হবার সম্ভাবনা রয়েছে। সময়ের আলো এই যে আবার সেই বাঁ দিকে আমাদের একটু কষ্ট দেবার মতো সংবাদ, শিশু আসিয়ার মৃত্যু, আদালতে ধর্ষণের স্বীকারোক্তি দিল হিটু শেখ। ফলো আপ নিউজ আজকে এটি। প্রিয় দর্শক, জানেন যে হিটু শেখ আমাদের এই আসিয়ার বোনের শ্বশুর, তার কর্তৃক ধর্ষিত হলো আমাদের শিশু আসিয়া, 7-8 বছরের একটি কন্যা, এবং তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি মিলেছে। আমরা একটু লোয়ার ফোল্ডে সময়ের আলোর তেমন কিছু নেই। আমরা যদি একটু জনকণ্ঠের দিকে তাকাই, আসুন। জনকণ্ঠ বলছে আগামী নির্বাচন বিশ্বে নজির সৃষ্টি করবে। একেবারে ডান পাশে একটি সংবাদ, যাদের হাতে জনকণ্ঠ আছে তারা জানেন, অথবা যারা গাড়িতে রয়েছেন এই মুহূর্তে চলতি পথে তাদেরকে জানিয়ে দিচ্ছি। বাংলাদেশের টেকসই ভবিষ্যৎ রচনায় সহায়তা করব,
কথাটি বললেন যৌথ সংবাদ সম্মেলনে আন্তোনিও গুতেরেস। রাজনৈতিক দল ও সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব নির্বাচনের ক্ষেত্রে কিন্তু একটি নজিরবিহীন অবস্থা, সৌন্দর্য, নিয়মকানুন সব কিছু সৃষ্টি করবার পক্ষে কিডনি প্রতিস্থাপন আইন সংশোধনের উদ্যোগ। প্রিয় দর্শক, আমরা জানি আমাদের ভেজাল খাদ্যে এবং অন্যান্য কারণে খাদ্যের বিষক্রিয়ার কারণে কিডনি বাংলাদেশের প্রতি বছর কিডনি রোগী সংখ্যা বাড়ছে। তারা দেশে এবং বিদেশে ছুটছেন এটি কিডনিকে রক্ষা করবার জন্যে। এ আমাদের এক প্রাণান্তকর কষ্ট। আমাদের এই দেশে কিডনি প্রতিস্থাপন, কিডনির চিকিৎসা, এ বিষয়ে আমরা আগেও বলেছি, আমরা খুব ভালো চিকিৎসা পদ্ধতি পাইনি। এটি অবশ্যই করতে হবে। প্রতিস্থাপনে আইন সংশোধনের উদ্যোগ। একটু দেখি কি বলেছে। দেশে চিকিৎসার হার বাড়াতে অঙ্গ প্রতিস্থাপন আইন পরিমার্জনের উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশের রোগীরা যেসব রোগের সেবা নিতে বিদেশে যান সেগুলোর মধ্যে অন্যতম হলো অর্গান ট্রান্সপ্লান্ট বা অঙ্গ প্রতিস্থাপন। এ কারণেই দেশে এই চিকিৎসা বাড়াতে অঙ্গ প্রতিস্থাপন আইন সংশোধনের উদ্যোগ। এই সংশোধনীতে কিডনি প্রতিস্থাপনের হার বাড়াতে রোগীর আত্মীয়দের মধ্যে কিডনি অদল বদল বা সোয়াপিংয়ের সুযোগ রাখা হবে। পাশাপাশি ক্যাডাভেরিক কিডনি ট্রান্সপ্ল্যান্ট বাড়াতেও উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখছি যে কিডনি নিয়ে আমাদের এই সংশোধনটি আমাদের নিশ্চয়ই অত্যন্ত কাজে আসবে। মর্মান্তিক যে আমাদের যে ঘটনাটি ঘটেছিল, আবরার ফাহাদ নিহত হয়েছিলেন বুয়েটে, সে কথাটি নিশ্চয়ই মনে আছে। অত্যন্ত মেধাবী ছাত্র আবরার ফাহাদ। এবং বুয়েটে যারা দর্শক, যারা যেসব ছাত্রছাত্রীরা বুয়েটে চান্স পান তারা জাতির কিন্তু অন্যতম মেধাবী শিক্ষার্থী। সেই আবরার ফাহাদ 2019-এর 6ই অক্টোবর বুয়েটের শেরে বাংলা হল থেকে তার লাশ উদ্ধার করা হয়। আর আসামিদের এই যে আবরার ফাহাদের যে কেসটি ছিল তার মধ্যে 20 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল অপরাধ হিসেবে, আর 5 জন যাবজ্জীবন জেলে দণ্ডিত হয়েছিলেন। তাদের আজকে রায় হবার কথা। আমরা এটি হেডলাইনে রয়েছে, আবরার ফাহাদ হত্যাকাণ্ড। একজন বন্ধু তার বন্ধুকে হত্যা করছেন, এটি হয় রাজনৈতিক পরিচয়, না হলে প্রতিহিংসা পরায়ণ হয়ে। কেন এটি? আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য, এই সংবাদটি বিশ্লেষণের জন্যে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত অ্যাডভোকেট রুহি শামসাদ আরা। রুহি শামসাদ আরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। রুহি শামসাদ আরা, স্বাগত জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আমরা আবরার ফাহাদ যে হত্যাকাণ্ড ঘটেছিল বুয়েটে, তার সমস্ত বিষয় পার হয়ে, আপিলের বিষয়টি পার হয়ে আজকে চূড়ান্ত রায় হবার কথা। এই বিষয়টি আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, যে একজন বন্ধুকে হত্যা করবে শুধুমাত্র রাজনীতির কারণে বা প্রতিহিংসার কারণে, এটি কিভাবে সম্ভব হলো? জি, ধন্যবাদ। আসলে যেটা বলেছেন, বন্ধুর হাতে খুন হয়েছে, নির্যাতিত হয়েছে এবং তারপরে খুন হয়েছে। এটা একটা আমাদের ছাত্র সমাজের, আমাদের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে গৌরবের ইতিহাস রেখে গেছে অতীতে, সেই ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায় এবং অত্যন্ত মর্মান্তিক একটা অধ্যায়। এটা কখনোই মুছে যাবে না। সেই 2019 সালে আবরারকে হত্যা করা হয় নির্মমভাবে। তারপরে তো দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে আমরা একটা রায় পেয়েছিলাম, 25 জনকে অভিযুক্ত করেছিল। জি। তো ওই অভিযুক্ত 25 জনের ভেতরে 20 জনকে ডেথ সেন্টেন্স দেওয়া হয় এবং 5 জনকে যাবজ্জীবন দেওয়া হয়। তো আজকে তো মহামান্য আদালতের একটা ডিভিশন বেঞ্চ একটা রায় ঘোষণা করবেন, আপিলের এবং ডেথ রেফারেন্সের রায় ঘোষণা করবেন। আমরা অল্পক্ষণ পরে জানতে পারবো। আর আমাদের সবারই তো চাওয়া যে কোনো রায়, এই ধরনের ঘটনার রায়গুলো দ্রুত কার্যকর হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হলে
এটার কোনো পুনরাবৃত্তি থাকবে না, এই চাওয়াটা সবসময় আমাদের চাওয়া থাকে। কিন্তু তারপরেও যে কথাটা যে বুয়েট বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীদের একটা বিদ্যাপীঠ, জি, এখানে ভর্তি হতে গেলে তাকে একটা ছেলেকে সর্বোচ্চ একটা কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। সেই ছেলেপেলেরা কি শিক্ষা নিয়ে আমরা বড় করেছি যে তারা একজন আরেকজন, মানে আমি রুমমেটকে মেরে ফেললো, সহপাঠীকে মেরে ফেললো, একটা শান্ত, আপাতত দৃষ্টিতে একটা শান্তপ্রিয় ছেলে আবরার, তারপরে যাই হোক না কেন, মানে ও একটা স্ট্যাটাস দিয়েছিল, একটা মতামত রেখেছিল। তার মানে কি, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকার যে সহজাত শিক্ষা, এই শিক্ষাটা কি আমাদের ভিতর থেকে হারিয়ে গিয়েছে? আমাদের ছেলেপেলেরা যে অন্যের মতামতকে, অন্যের একটা মতকে শ্রদ্ধা চোখে দেখার যে একটা সহজাত প্রবৃত্তি আমাদের ভিতরে থাকে, মানে কিংবা ছিল, সেটা কি আমাদের ছেলেপেলেরা হারিয়ে গেছে? তাহলে কোন পরিস্থিতিতে তারা এই শিক্ষাটা শিখেছে? আর একটা বিষয় হলো যে বুয়েটের কিন্তু নিজস্ব একটা অর্ডিন্যান্স আছে, জি, যেটা 1961-এ বলা হয়, যে সেখানে বলাই হয়েছে যে পাঠ্যক্রম বহির্ভূত কোনো বিষয়ের সঙ্গে এদেরকে জড়িত হলে পরে সেটাকে নিবারণ করতে হবে। তাছাড়া অবাঞ্ছিত কোনো লোকজনের সঙ্গে সম্পর্ক করা থেকেও তাদেরকে বিরত রাখতে হবে। এখানে কর্তৃপক্ষও কিন্তু করা হতে পারে নাই, কর্তৃপক্ষেরও কড়াকড়ি করা দরকার ছিল। এবং যে কোনো ইনস্টিটিউশন যদি খুব স্ট্রং হয়, সেখানে এই অনিয়মগুলো মাথাচাড়া দিয়ে ওঠে না। সেজন্য দায় আসলে অনেকের। সমাজে আমরা যারা জি। অভিভাবক আছি, আমাদের আচরণ দেখে এই ছেলেপেলেদের ভেতরে, এই ছাত্রদের ভেতরে হয়তোবা নির্মমতা তৈরি হয়েছে। রুহি শামসাদ দ্বারা খুব ছোট্ট করে আমরা শেষ করার আগে আরেকটি বিষয় একটু মনে করিয়ে দিতে চাই যে আমাদের আসিয়া হত্যাকাণ্ডের যে আসামি হিটু শেখ, সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অ্যাডভোকেট হিসেবে খুব ছোট্ট করে আপনি এটাকে কিভাবে দেখছেন? না, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, এটা মানে এটা আমাদের একটা আদায় করা গেছে, মানে সত্যিকার অর্থে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যেটা দিয়েছে, এটার উপরে দ্রুত এই রায়টা বাস্তবায়ন হোক, এটাই আমরা চাই। এটা আদালত পাড়া থেকে আমরাও চাই এবং সারা দেশবাসী চাই। এবং এই হত্যা, মানে এই যে অত্যাচার, এই যে নির্যাতন, এই যে ধর্ষণ করলো এই মেয়েটাকে, ছোট্ট একটা বাচ্চা মেয়েটাকে, এই যে এই পাশবিকতা তো ছড়িয়ে পড়েছে। শুধু আমরা আসিয়ার কথা বলছি কেন, অসংখ্য ঘটনা আমাদের লিস্টে তো আছে, তাই না? সারা দেশে অসংখ্য সংবাদ রয়েছে। জি, সেই কারণেই আমরা চাচ্ছি যে এই পাশবিকতাটাই গোড়া থেকে নির্মূল হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, দ্রুত শাস্তি হোক, এবং এই শাস্তিগুলো দ্রুত হোক, এটা আমরা চাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকারও এ ব্যাপারে আগ্রহী, দ্রুত বিচারের ব্যবস্থা করছেন, আন্তরিক তারা চেষ্টা করছেন তারা, এবং বলেই দিয়েছেন 180 দিনের ভিতরে বিচার হবে। আমরা দীর্ঘসূত্রিতা চাই না, অতীতে অনেক দীর্ঘসূত্রিতা দেখেছি আমরা, আশা করি যে এদের দৃষ্টান্তমূলক বিচার খুব শীঘ্রই হবে। রুহি শামসাদ দ্বারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আপনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এশিয়ান সংবাদ বিশ্লেষণে যোগ দেবার জন্য। নিশ্চয়ই আমরা আবারও কথা বলবো। প্রিয় দর্শক, আমরা সুপ্রিম কোর্টের সম্মানিত অ্যাডভোকেট রুহি শামসাদ দ্বারার সঙ্গে কথা বলছিলাম। কথা হচ্ছিল আবরার হত্যাকাণ্ডের আজকে যে রায় হবার কথা সেটি নিয়ে, আমাদের আসিয়ার যে ধর্ষক তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে। আমাদের আজকে যা যা কিছু ছিল এই ছিল, বিদায় নিতে হবে। প্রিয় দর্শক, আজকে বিদায় নিচ্ছি, আবারও কাল দেখা তো হবেই, কথা হবে প্রতিদিনের মতোই। ধর্ষণ থেকে আমাদের মুক্তি পেতেই হবে, এটিকে রোধ করতেই হবে। আর বন্ধুকে হত্যা করবে একই প্রতিষ্ঠানে, সেটি রাজনৈতিক কারণে হোক, প্রতিহিংসার কারণে হোক, এ কেমন বন্ধুত্ব? আমরা এ কেমন বন্ধন তৈরি করতে পারছি না, যেটি হত্যাকাণ্ডে গিয়ে পৌঁছাচ্ছে? আমরা সকল প্রশ্নের মীমাংসা চাই। নিশ্চয়ই দেখা হবে আগামীকাল। শুভ সকাল, ভালো থাকুন।